জি, আসসালামু আলাইকুম। আমরা আজকে স্টার্ট করি আমাদের যথারীতি ফার্স্ট সাম ভোকাবুলারি। সেই ভোকাবুলারি গুলোর উপরে আপনারা একটা কুইজ দিয়েছেন হচ্ছে হলো আপনাদের ক্লাসরুমে বা আপনাদের হচ্ছে হলো গ্রুপে। তো এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আম, এই ভোকাবুলারি গুলোকে আমরা এবার একটু দেখে আসি যে ভোকাবুলারি গুলো আজকের আমাদের রিডিং এর জন্য খুবই এসেনশিয়াল। প্রথম যে ভোকাবুলারিটা আমাদের চোখের সামনে আসছে সেটাকে আমরা বলবো ফ্লোরোডাইজেশন। হ্যাঁ, ফ্লোরোডেশন। সো এটি কি, সরি, এটা একটা প্রসেস। হ্যাঁ, এই ফ্লোরাইড যেমন হচ্ছে আমরা যখন টুথব্রাশ করেন তখন আপনারা দেখবেন যে অনেকে ফ্লোরাইড সমৃদ্ধ বলে। এটা একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা আমাদের দাঁতের যে টুথ, দাঁতের মানে ডিকেই মানে হচ্ছে হলো ক্ষয়রোধ করে আর কি। ফ্লোরাইড সমৃদ্ধ এই জন্য টুথব্রাশ গুলো ইয়া থাকে। এটা একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে ফ্লোরাইড কি করা হয়, অ্যাড করা হয়। এই প্রসেসটার নাম হচ্ছে ফ্লোরাইডাইজেশন। দেন ফ্লোরাইড যেটা বললাম এটা কেমিক্যাল। কনসেন্ট্রেশন মানে হচ্ছিল মনোযোগ দেওয়া, কিন্তু এখানে কনসেন্ট্রেশন মানে এটা নয়। কনসেন্ট্রেশন মানে হচ্ছে ধরেন আপনি ওই যে একটা ভলিউম দিলেন, পানির মধ্যে একটা ভলিউম দিলেন, দেওয়ার পরে একটা কনসেন্ট্রেশন তৈরি হবে। যে ধরেন বেশি দিলে আপনার হচ্ছে কনসেন্ট্রেশনটা বেশি, কম দিলে কনসেন্ট্রেশনটা কম। তো ওই যে দেওয়ার পরে যে লিকুইড ইয়েটা থাকে সেটাকে আমরা বলি কনসেন্ট্রেশন। এখানে কিন্তু কনসেন্ট্রেশন মানে মনোযোগ দেওয়া নয়। তারপরে আমরা একটু নেক্সট ভোকাবুলারিতে আসি, প্রোপোনেন্ট। প্রোপোনেন্ট কথার অর্থ হচ্ছিল আপনি যাদেরকে সাপোর্ট করেন তাদেরকে আমরা বলি প্রোপোনেন্ট। এর ঠিক উল্টা কথাটা হচ্ছে অপোনেন্ট। প্রোপোনেন্টস এবং অপোনেন্টস, প্রোপোনেন্টস হচ্ছে সমর্থন দেওয়া, অপোনেন্টস হচ্ছে যারা বিপক্ষে থাকে। ডাউন প্লেড, এই ভোকাবুলারিটা খুব ইম্পর্টেন্ট আইএলটিএস এর জন্য। এই ডাউন প্লে ওয়ার্ডটা একটা ভার্ব। তো এটা হচ্ছিল কোনো কিছুকে আমি লেস ইম্পর্টেন্ট মনে করছি তাহলে কিন্তু এটা হচ্ছিল ডাউন প্লেড আমি বলবো। যেমন সোশিওলজিস্ট হ্যাভ ডাউন প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডিবেট। সোশিওলজিস্ট হ্যাভ ডাউন প্লেড মানে ইগনোর করা। সোশ্যাল প্লেড এটাকে অ্যাভয়েড করছে, তো মানতেছে না। ডাউন প্লেড মানে কোনো কিছুকে লেস ইম্পর্টেন্ট হিসেবে ট্রিট করা, অর্থাৎ ইগনোর করা। কিন্তু ইগনোর করার একটা ভোকাবুলারি হবে ডাউন প্লেড, যেটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, দেন এখানে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাকে এখানে কিন্তু আমি অতসী কাঁচ ধরি নাই। এখানে ধরছি জিনিসটাকে বড় দেখাচ্ছে। এক্সাজারেটেড, কোনো কিছুকে এক্সাজারেটেড করা মানে হচ্ছে এটা অতিরঞ্জিত করা। আমাদের দেশের পলিটিশিয়ানরা যেটা করে, মিডিয়া যেটা করে, এক্সাজারেটেড করে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি। হোপফুলি আপনারা খাতা কলম নিয়ে বসেছেন ভোকাবুলারি শেখার জন্য, একে আশা করছি। নেক্সট, ডিসকালারেশন। ডিসকালারেশন দাঁতের জুতিতে যদি হয় ডিসকালারেশন, তাহলে আপনাদের দেখবেন যে আমাদের ছোট বাবুরা বাসার মধ্যে দাঁত হলুদ হয়ে থাকে, এই দাঁত মাজেনি, এটা ডিসকালারেশন। অ্যালার্জিক রিয়াকশন আপনারা অনেকেই বুঝছেন, দাঁত আমাদের মধ্যে চুলকায়। আচ্ছা, নেক্সট ভোকাবুলারি যেটা সেটা হচ্ছে ম্যাথোলজিক্যাল শর্টকাট। জিনিসটা কি এটা বুঝতে হবে। যেমন একটা রিসার্চ যখন করে তখন হচ্ছে অনেক এর মধ্যে অনেক এই ম্যাথোলজি এটা ইউজ করে। যেমন হচ্ছে এটা কিভাবে করলাম, এটাকে বলা হয় মেথড। তো শর্টকামিংস মানে হচ্ছে অসুবিধা, অর্থাৎ হচ্ছে যেভাবে আপনি রিসার্চটা করেছেন সেটা করতে গিয়ে আপনার প্রবলেম হয়েছে, মানে এই মেথডটা ঠিক ছিল না। তার মানে ম্যাথোলজিক্যাল শর্টকামিংস কথার অর্থ মেথডটা নট অ্যাকিউরেট। নেক্সট ভোকাবুলারিটা আরো ইম্পর্টেন্ট, অবজেক্টিভিটি অ্যাপ্লাইড। হ্যাঁ, অবজেক্টিভিটি অ্যাপ্লাইড হচ্ছে কি, ধরেন হচ্ছে অবজেক্টিভিটি হলো অ্যাপ্লাইড মানে এই টার্মিনোলজিটা ইউজ হয়েছে যেখানে হচ্ছে সব এটা পার্সোনাল বায়াস নাই, এখানে কোনো পার্সোনাল বায়াসনেস নেই। সে ফর এক্সাম্পল আমাদের এখানে যদি একটা রিসার্চ করতে দেওয়া হয়, ধরেন হচ্ছে হলো নোয়াখালীর মানুষদেরকে যদি বলি, দেখা যায় নোয়াখালীর মানুষ আটা নোয়াখালীর মানুষকে টেনে দেয়, এটা পার্সোনাল বায়াস। কিন্তু এখানে কোনো কিছু নাই, অবজেক্টিভিটি অ্যাপ্লাইড হয়। অবজেক্টিভ অ্যাপ্লাইড মানে ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস, এরকম একটা জিনিস সাইন্টিফিক নলেজ। যদি আমরা সাইন্টিফিক নলেজ ইজ থট টু বি অবজেক্টিভলি অ্যাপ্লাইড, সাইন্টিফিক নলেজটাকে আমরা যেটা বলি এখানে কোনো পার্সোনাল বায়াস নাই। তারপর দেখেন এস্টাবলিশ থ্রু সাইন্টিফিক মেথড, এটা আমাদের না শিখলেও চলবে। আচ্ছা, সোশিওলজিক্যাল এক্সামিনেশন। দেখেন সোশিওলজিক্যাল এক্সামিনেশন কি, এটাকে আমরা কোনটাকে বলি, সেটা হচ্ছে সোশ্যাল একটা পার্সপেক্টিভ আছে তো,
ভ্যালু আছে তো। তো এইটাকে যখন আপনি ইনক্লুড করবেন কোনো একটা মত দেওয়ার ক্ষেত্রে, তখন আমরা বলবো সোশ্যোলজিক্যাল এক্সামিনেশন হচ্ছে এখানে। আর সোশ্যোলজিক্যাল নেগোশিয়েটেড জিনিসটা কি, এটা আমি অন্য কিছু দেখতে বোঝাই। দেখেন, পলিটিক্যাল নেগোশিয়েটেড তার মানে বিষয়টা পলিটিক্যালি সবাই কি করেছে, বসে একমত হয়েছে। আসল জিনিস কিন্তু এটা ছিল না, কিন্তু সবাই মিলে বসে একমত হয়েছে। যেমন আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা, এই যে 5ই আগস্টের পরে, এখানে কিন্তু পলিটিক্যালি নেগোশিয়েটেড হয়েছে, হয়ে সবাই একটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে। এটা কিন্তু অরিজিনাল ফর্ম ছিল না, আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের সংবিধানে নেই, কিন্তু এটাকে আমি পলিটিক্যালি নেগোশিয়েটেড করে এটা তৈরি করা হয়েছে। সোশ্যাল ইনকোয়ারি, দেখেন যে আপনি যে ইনভেস্টিগেশনটা করছেন, তার মধ্যে একটা সোশ্যাল সায়েন্স আছে। অর্থাৎ আম, মানে সোশ্যালি বিষয়গুলোকে এখানে কি করা আছে, ইনক্লুড করা আছে। মানে অনেক ধরনের রিসার্চ হতে পারে। যেমন আপনি বলে দিতে পারেন যে ঢাকা শহরে কোনো হকার চলবে না, একটা হকার আমি মাসের মধ্যে দেখতে চাই না, একটা হকার কোনো ফুটপাতে দেখতে চাই না। এটা হলো তো রিয়েল কথা, বাস্তব কথা। আমার ভাই, ফুটপাতের মধ্যে হকার থাকবে কেন? কিন্তু সোশ্যাল এনকোয়ারি তো বিষয়টা এরকম না। সোশ্যালি যদি আপনি করেন, কি বলে এটাকে, এনকোয়ারি করেন, তাহলে কিন্তু বিষয়টা এরকম দাঁড়াবে যে হ্যাঁ, তাদেরকেও একটা সময় দাঁড়াতে হবে, তাছাড়া তো তাদের বাঁচতে হবে। এই বিষয়টাকে বলে সোশ্যাল এনকোয়ারি। তারপর আসেন কম্পালসারি মেডিকেশন। এটা আমরা ভাই বুঝি, আমাদের বাসায় অনেকে আছে অসুস্থ, তারা হলো এটাকে কম্পালসারি, মানে এটাকে অবশ্যই তারা এটা নেয়, মেডিকেশন ওষুধ হিসাবে এটাকে করে। তারপর পরেরটা দেখেন, ইনফ্রিঞ্জমেন্ট আর ইনফ্রিঞ্জমেন্ট। এই যে দেখেন একটা মানুষ দাঁড়ায় আছে, হ্যাঁ, তো আপনার কি হচ্ছে, তাকে আপনি ইনফ্রিঞ্জমেন্ট মানে তাকে আপনি বাধাগ্রস্ত করে রাখছেন, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল ভাই, আমি ধরেন হকারের পক্ষে কথা বলবো কি বলবো না, এটা আমার ব্যাপার, আপনি আমাকে বাধা দিতে পারেন। এটাকে ইনফ্রিঞ্জমেন্ট অফ ইন্ডিভিজুয়াল রাইট বলে। ভলেন্টারি ইউজ মানে আপনি বোঝেন, ইউজ করলে করবেন, ইউজ না করলে নাই। আচ্ছা, এমিনেন্ট সায়েন্টিস্ট আর বলার প্রয়োজন নেই, এমিনেন্ট মানে বিখ্যাত, বিখ্যাত যারা সায়েন্টিস্ট, এমিনেন্ট ক্রিকেট প্লেয়ার। নেক্সট আসেন, এখানে একটা ওয়ার্ড আছে, ইনকন্ট্রোভার্টিবল স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। এই কথাটার অর্থ কি? claims that are absolutely certain cannot be disputed, মানে ইনকন্ট্রোভার্টিবল স্টেটমেন্ট মানে যেটাকে অবশ্যই সার্টেন, এটাকে কোনোভাবে ডিসপিউটেড বা আর্গুড করা যায় না। সেই ফর এক্সাম্পল, সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি একদিন মারা যাবেন, এটা কোনো ডিসপিউট নেই, এটা সবাই মেনে নিচ্ছে। দেন পিরিয়ডিক রেভলিউশন। হ্যাঁ, পিরিয়ডিক রেভলিউশন, সেটা হচ্ছে পিরিয়ডিক রেভলিউশন, ওয়াটার অর্থ কি? এটা হচ্ছে কি, এই মেজর শিফট ইন দ্য ফিল্ড অফ থট। পিরিয়ডিক রেভলিউশন মানে, রেভলিউশন মানে কিন্তু নতুন কিছু আসা, আর পিরিয়ডিক রেভলিউশন মানে আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা মেজর গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আপনি আগে নামাজই পড়তেন না, এখন আপনি নামাজ পড়াটাকে স্বীকার করেন, নামাজ পড়েন, যে আপনার মেজর শিফট হয়েছে। কন্ট্রোভার্সি মানে আমরা জানি এই বিতর্ক, এই যে ছবিটাই বলে দেয় বিতর্ক। রেশনাল, এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেশনাল থিঙ্কিং, মানে আপনি বায়াস না, আপনি দুই দিকেই ঠিক আছেন, রেশনাল থিঙ্কিং। ফ্র্যাগমেন্টেড কথার অর্থ আমরা জানি, ফ্র্যাগমেন্ট মানে আলাদা আলাদা করে ভাগ করে ফেলা। ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন এই যে দেখেন এটা ছবিটা দেখেন, লাইকলি কনসিকুয়েন্সেস, মানে এটার কি হচ্ছে, রেজাল্টটা কি হতে পারে, এটার ফলে এটা হয়, এটার ফলে এটা হয়, এটার ফলে এটা হলো ইমপ্লিকেশন। ইনএভিটেবল, ইনএভিটেবল মানে কথাটার অর্থ হচ্ছে একদম ডাইরেক্টলি গুরুত্বপূর্ণ। আনকোশ্চেনেবলি মানে এখানে কোনো কথাই চলবে না, এটাই হলো আলোচনা। এক্সিম ফ্রম, এক্সেম্পট ফ্রম কথার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে এটাকে বাদ রাখা। মানে ধরেন আপনার এই পলিসি এক্সিম ফ্রম স্পোর্টস, তার মানে এই পলিসির মধ্যে স্পোর্টস নাই। অ্যাসেসমেন্ট তো আপনারা বুঝছেন। সাইট, যারা রিসার্চ করেন তারা সাইট কথার অর্থ জানেন। সাইট কথার অর্থ কোনো কিছু সাইটেড করা, তুলে ধরা, কোনো কিছু থেকে একটা উদ্ধৃতি আনা। ডিবিয়াস, ডিবিয়াস মানে ডাউট, ডি থেকে মনে রাখতে হবে ডাউট, ডিবিয়াস মানে এই বিষয়ে আমার কি আছে, সন্দেহ আছে, এটা হলো ডিবিয়াস।
লেজিটিমেট রুলস দ্বারা এটা জাস্টিফাইড, রুলস দ্বারা এটা জাস্টিফাইড, তখন আমরা বলি লেজিটিমেট না। যে আপনি যে পুলিশ যেমন আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, লেজিটিমেট না, আপনি অপরাধ করেছেন তাই। রিপস দ্য বেনিফিট, খুব নাইস একটা আহ, ইয়া কি বলে ওয়ার্ড, যেটা আপনারা রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। সামথিং রিপস দ্য বেনিফিট, উই, যদি আমরা এটা করি, উই ক্যান নট টেক দ্য বেনিফিট না, রিপস দ্য বেনিফিট, আমরা বেনিফিটটা নিতে পারবো না। থ্রো ডাউট মানে হচ্ছে, ডাউট মানে কোশ্চেন আছে। বাউন্ড আপ দড়ির ছবি দেখে বুঝতে পারছো না বাউন্ড আপ কেন, কোনো কিছুর সাথে কানেক্টেড, এটাকে আমরা বলি বাউন্ড আপ ইন। আর দ্য ফাইনাল ওয়ার্ড মানে হচ্ছে লাস্ট বা ডিসিসিভ অথরিটি। মাই ফাইনাল ওয়ার্ড ইজ ইউ ক্যান নট গো টু দ্য নিউ মার্কেট, আর ফাইনাল ডিসিশন হচ্ছে তোমার কালকে তুমি যেতে পারবে না, ফাইনাল ওয়ার্ড। তো দিস আর দ্য বেসিক থিংস। হ্যাঁ, এইগুলো হচ্ছে বেসিক থিংস। এই পেজের মধ্যে এটাকে আমি সামারাইজ করলাম, এই সবগুলো ভোকাবুলারি গুলোকে সামারাইজ করলাম। আপনাদের কাজ হচ্ছে ভোকাবুলারি আরেকবার রিভিউ করা। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম। 10টা 42 বাজে, 10টা 50 আবার ক্লাস শুরু করব। আপনারা যারা যারা এই ভোকাবুলারি গুলো জানেন না, আরো একবার এটাগুলো দরকার হলে আপনার হাতের চ্যাট জিপিটি একে সার্চ করে জেনে নেবেন। এখন আপনার কাজ হচ্ছে ভোকাবুলারি গুলো আগে শেখা এবং জানা। করেন 5 মিনিট, 10টা 50-এ আমরা আবার ক্লাস শুরু করবো।
ওকে, ফাইন। সো উই স্টার্ট। আজকে আমাদের যে 68 নম্বর আমাদের প্যাসেজটা আজকে আমরা সলভ করবো। তো সবাই আমরা গো থ্রু করি, 68-এ চলে যায় আমাদের ম্যাটেরিয়ালসে। পেজ নম্বর সম্ভবত হয়ে যাবে 221 নম্বর পেজ, এবং 68 নম্বর আমাদের হচ্ছে পেজ এটা হবে। এবং জন্য আমরা একটা আইডিয়া ক্রিয়েট করবো। এখন আমাদের অবশ্যই টাইমিং এর উপর বেস করে সবকিছু অ্যান্সার করতে হবে, সব অল টাইমিং। তো আই গো ফর টাইমিং ফার্স্ট। ওকে, সি টাইমিংটা বের করে ফেলি। সরি সরি। আমার হাতের মধ্যে টাইমার থাকুক, এটা বেশি সুবিধাজনক। আপনাকে দেখানোর চাইতে নেক্সট ক্লাস থেকে এখানে টাইমার সেট করে ফেলি। গো। হ্যাঁ, প্রথম কাজ, আপনাদের প্রথম কাজ হচ্ছে এই প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। 1 2 3 গো, 1 মিনিট আইডিয়া নেওয়া। স্যার ডান। 1 মিনিটে আপনারা যে যতটুকু নিতে পারছেন, আমি একটু নিয়েছি আর কি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি প্রতিটা প্যারা ফার্স্ট লাইন গুলি স্কিম করে গেছি, পড়ে যায়নি। আমার কাছে মনে হয়েছে এটা ফ্লোডিয়াল কন্ট্রোভার্সি। তার মানে এখানে হচ্ছিল একটা ডিবেট নিয়ে আলোচনা আছে, ডিবেট নিয়ে এখানে বলে দিয়েছে। যারা দ্রুত পড়তে বা স্কিম করতে পারেন না, তাদের ক্ষেত্রে যেটা করার আছে সেটা হচ্ছে, আহ তারা যেটা করবে সেটা হচ্ছে ফার্স্ট প্যারা ফার্স্ট লাইন তো পড়বেই। এখানে আমি দেখলাম যে হচ্ছে টু ডিকের জন্য হচ্ছিল পাবলিক ওয়াটারে ফ্লোরাইডেশন কি জিনিসটা, কি এটা নিয়ে আলোচনা করছে। এই প্যারার শুরুতে তিনটা মেইন গ্রাউন্ড নিয়ে আলোচনা করেছে। ফার্স্ট, এই যে ফার্স্ট আছে, আমি এর নিশ্চিত তিনটা গ্রাউন্ড আছে। তারপরে এটা একটা ইমপ্লিকেশন নিয়ে আলোচনা করছে এখানে। তারপর এই লাইনে হচ্ছে হলো ওই যে সাইন্টিফিক কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করছে এখানে, অন্য রেজাল্ট গুলো সাইন্টিফিক রিসার্চের। এই প্যারায় গিয়ে দেখলাম যে আর্গিউ করতেছে। হ্যাঁ, আর্গিউ করতেছে, সাইন্টিফিক নলেজ নিয়ে আর্গিউ করতেছে। তারপরে এখানে ফ্যাক্ট এবং থিওরিস নিয়ে একটা পার্থক্য নিয়ে একটা আলোচনা করছে, ট্র্যাডিশনাল ফ্যাক্ট এবং থিওরি। ওকে, ইন দ্য সেম ওয়ে অনেক সায়েন্টিস্ট সোশ্যাল ভ্যালুকে ইগনোর করছে। সোশ্যাল ভ্যালুর কথাটা এখান থেকে শুরু হলো।
সব দুটো আর্গুমেন্টই কনভিনসিং আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, এবং সোশিওলজিক্যাল ভিউ থেকে অপোজিশন আছে, এগুলো নিয়ে এখানে আলোচনা আছে। সি, তাহলে আমাদের আসলে মোটামুটি আমার কাছে ধারণা হয়েছে প্যাসেজটা খুব বেশি সহজ না, এখানে অনেকগুলো আর্গুমেন্ট তৈরি আছে। তো এখন আমি প্রথমে কালকের মতোই প্রতিদিন আপনি চিন্তা করবেন যে আমি প্রথমে 6 পাবো, তারপর 6.5 পাবো, তারপর আমি 7 পাবো, এই চিন্তা করবেন। তো এখানে 5টা এমসিকিউ, আমি এগুলোকে প্রথমে ধরলাম না। তো প্রথমে ইয়েস তো নট গিভেন সলভ করব, 4টা আছে। তো সিদ্ধান্ত হচ্ছে 2টা সলভ করব। ডান। আচ্ছা, আর এখানে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং 5টা আছে। আপনাদের এখানে কোনো উপায় নাই, আপনারা এখানে যেরকম দেখতে পাচ্ছেন সবগুলো বি দিয়ে যাবেন, এটার উপায় নাই। কম্পিউটার বেস এক্সামে, কম্পিউটার এক্সামে এটাকে ড্র্যাগ করতে হয়, ড্র্যাগ করে এখানে এনে তুলে দিতে হয়। তো আপনি যদি 11-র উত্তর বি দেন, তাহলে কিন্তু 12-র উত্তর বি দিতে পারবেন না। তার মানে আপনার হচ্ছে হলো একটা ভুল হলে 2টা ভুল হবে। এর অর্থ হচ্ছে আপনারা যারা কম্পিউটার বেস এক্সাম তো দিতেই হবে আপনাদেরকে, আইএলটিএস এক্সামের এই কোর্সেসটা টিপিক্যালি এখন বেশি প্র্যাকটিস করতে হবে। ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং যদি না পারেন তাহলে পরীক্ষায় বইসেন না, এটা পারতে হবে। কারণ এখানে 1:1, এখন 1:1 হয়ে গেছে। অর্থাৎ আপনার রাইট হলে রাইট হবে, না হলে রং, ওইটাকে আপনি দ্বিতীয়বার চুজ করতে পারবেন না। এনিওয়ে, ম্যাচিং হেডলাইন্স এর ক্ষেত্রেও তাই। সো আমরা এবার একটু যাই, তাহলে এই 3টা টাইপের কোশ্চেন্স এর মধ্যে আমার টার্গেট হচ্ছে ইয়েস তো নট গিভেন এখানে 2টা সলভ করে ফেলা। 2টা সলভ যদি আমি রাইট করতে পারি, মনে রাখবেন আপনাদের 4টা থেকে মিনিমাম 2টা রাইট হতেই হবে, যেন 3টা রাইট হলে তারা ভালো। যাক, এখানে আপনার ম্যাচিং সেন্টেন্স এন্ডিং 5টা আছে, তার মধ্যে 3টা রাইট করতে হবে। তার মানে আপনি শুধুমাত্র এফোর্ড করতে পারবেন একটা রং, একটা রং হলে একটা রং হবেই। এখানে 5টা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে এবং 3টা রাইট করতে হবে। তাহলে 3 আর 2 5, ভাগ্য ভালো থাকলে 6ও এখানে হয়ে যেতে পারে। আরো 2টা আপনাকে রাইট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এমসিকিউ অ্যাটেম্প দিতে হবে। যে এমসিকিউটা সহজ মনে হবে সেই এমসিকিউটা একটা অ্যাটেম্প যদি করেন, তাহলে আপনার হলো মোট 7টা বা 8টা কোশ্চেন্স আপনি অ্যাটেম্প করবেন, কিন্তু খুব ভালোভাবে অ্যাটেম্প করতে হবে। পার্ট 3-তে যখন, এটা তো একটা পার্ট 3 রিডিং, তো এই রিডিং এ আপনার কোনোভাবেই নড়চড় করার উপায় নেই। 8টা আপনি অ্যাটেম্প করেন, 6 পাওয়ার জন্য, কিন্তু তারপর 6.5 নেক্সট ক্লাসের মতোই 6.5 পেতে গেলে কি করতে পারেন তারপরে আমরা আগাবো। আমরা আগে প্রথমে 6টা কনফার্ম করি। ওকে, তাহলে এখানকার মধ্যে আমার সর্বপ্রথম চয়েস হবে কোন কোশ্চেনটা আগে সলভ করা। এটা আপনারা চ্যাট বক্সে লিখবেন, লেখেন। কোন কোশ্চেনটা আগে সলভ করবেন? না না না, ইয়ে না, মানে টাইপ না, টাইপ টাইপ। ম্যাচিং সেন্টেন্স এন্ডিং ট্রু, ইয়েস তো নট গিভেন নাকি এমসিকিউ? ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ইয়েস তো নট গিভেন সহজ আছে একটু, তার মানে এখানকার কিওয়ার্ড গুলো একটু সহজ আছে, এই কারণে আমি ইয়েস তো নট গিভেন আগে সলভ করবো। ঠিক আছে, তাহলে এবার দেখেন আমাদের যে বিষয়টা এখানে দাঁড়াইছে, সেটা হচ্ছে আমার 6 থেকে 9 পর্যন্ত আমি একটু প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি একটু দাগাবো যে আমার কিওয়ার্ড গুলো। তো আমার একটা কিওয়ার্ড চোখে ভাসতেছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা ওয়ার্ডটা আমার চোখে ভাসতেছে, এটা আমার চোখে লাগে। তারপরে আমি যদি আবার বলি যে সোশিওলজিস্ট, এই ওয়ার্ডটা আমার চোখে ভাসে। সোশ্যাল ভ্যালু, এইটা আমার চোখে ভাসে। আচ্ছা, এই যে ভ্যালিড আর্গুমেন্ট অন বোথ সাইড, এটাও আমার চোখে লাগে। যে আমি কোন জানি প্যারা শুরুতে এটা দেখে আসলাম, এটাই হচ্ছে সুবিধা। তো দেখেন, আমি ডেফিনেটলি আপনাদের সাথে যদি আমি করতে চাই, তাহলে আমি কোনটা আগে করব? আমি এখানে নর্থ আমেরিকা আগে খুঁজবো। নর্থ আমেরিকা আপনাদের মতো করে খুঁজবো না। আমি কিভাবে খুঁজবো দেখেন, এই পারে আছে সোশ্যাল ভ্যালু, এই যে সোশ্যাল ভ্যালু, তাহলে এইটা সোশ্যাল ভ্যালু ধরেন। তাহলে আমি নর্থ আমেরিকা তার উপরে খুঁজবো না নিচে খুঁজবো, এটা আপনারা আমাকে বলেন তো। আমি নিচে খুঁজবো, এই তো দারুণ একটা পয়েন্ট ধরছেন।
তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে তার বিলও খুঁজবো। তাহলে আমরা এখন ডিসিশন নিলাম যে ভাই আমরা যে কোনো ভাবে হোক আমরা 8 নম্বরটাকে আমরা রাইট করব। তাহলে এই যে এখানে আমরা খুঁজবো নর্থ আমেরিকা, আপনারা আশা করা যে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সিরিয়াল ঠিক থাকবে। তো আপনাদের জব হচ্ছে এটাকে সলভ করা। তাহলে আপনাদের কাজ হচ্ছে 8 নম্বরটাকে সলভ করা, এবং উইথিন 2 মিনিটস এর মধ্যে 1 2 3 গো। জান 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 জান। আপনারা বই থেকে সলভ করবেন। অ্যান্সার কিন্তু লিখে ফেলবেন চ্যাট বক্সে। এখন আপনাদের সময় আছে, 2 মিনিট যায়নি। আর আগে পারলে তো এখানে আপনি আগে গেলেন। ওকে, টাইম আপ। সো এখন যদি আমরা একটু যাই, দেখেন আমাদের এই কথাটা এইখানে আছে। হুম, এইখানে আছে, এই জায়গাটাতে আছে আর কি। তো এটাকে আমি একটু বড় করবো ডেফিনেটলি, করে আমি এটাকে একটু অ্যানালাইসিস করার ট্রাই করব। ওকে, সরাই আনি এটা। সো অ্যান এক্সাম্পল ইজ দ্য স্টাডি, তার মানে আগের ইয়েটাতে দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, যে হচ্ছে হলো আগের ইয়েটা দেখতে হবে। এখানে বলছে যে তারা ডাউন প্লেট করতেছে ইম্পর্টেন্ট পার্টটাকে। আচ্ছা, এই অমুকজন। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখেন, এটা হচ্ছে হলো আমাদের হচ্ছে দেখেন দুটো কমা আছে না, আমি দ্রুত কিভাবে পড়বো। এটা কিন্তু পরে পড়বে। হ্যাঁ, যে কি বলছে, ছিল ফাউন্ড দ্যাট ইচ শোড সিগনিফিকেন্ট ম্যাথোলজিক্যাল শর্টকামিংস। হ্যাঁ, তাদের ম্যাথোলজিক্যাল শর্টকামিংস ছিল, অর্থাৎ ম্যাথোলজি শর্টকামিং মেথডটা তাদের অ্যাকুরেট ছিল না। এখন মাঝখানে বলছে যেটা অ্যানালাইসিস করছে নর্থ আমেরিকান স্টাডি টু ডি, তারা একটা স্টাডি করছে, রিসার্চ করেছে। তো এখন ম্যাথোলজিক্যাল শর্টকামিং ছিল তাদের। তো এখন আমি দেখি, দেখেন, সার্টন ফাইন্ডিংস হ্যাভ বিন গিভেন ইনসাফিসিয়েন্ট অ্যাটেনশন বাই সায়েন্টিস্ট আউটসাইড অফ নর্থ আমেরিকা। আউটসাইড অফ নর্থ আমেরিকা মানে নর্থ আমেরিকার যারা থাকে না, তাদের বাইরের যেমন আমরা থাকি না, তারা আমাদের এটাকে খুব বেশি অ্যাটেনশন দেই নাই। তো এই কথাটা আমার এখানে তো বলে নাই ভাই, যে নর্থ আমেরিকার বাইরের লোকেরা এটাকে ইনসাফিসিয়েন্ট একটা সাপোর্ট দিচ্ছে, মানে অ্যাটেনশন দিচ্ছে, তাদের অ্যাটেনশন নিয়ে তো কোনো আলোচনাই নাই এখানে। সো এই অ্যান্সারটা ডেফিনেটলি এটা একটা নট গিভেন অ্যান্সার। সরি, অ্যান্সারটা আপনারা এই যে প্রথমে একটা ভুল করেছেন, যে এটা কিন্তু আলোচনা নাই। সো অ্যান্সার ইজ নট গিভেন। সো এটা কিন্তু আসলে কেন নট গিভেন হলো, কারণ এখানে ইনসাফিসিয়েন্ট অ্যাটেনশন নিয়ে কোনো আলোচনা নাই। সি, তাহলে এই জায়গাতে আমরা পাইলাম হচ্ছে হলো নাম্বার 8। তাহলে সো 8 এর অ্যান্সার নট গিভেন। প্রথমে একটা ভুল হয়ে যাওয়া মানে আপনি এখন ট্র্যাকে পড়লেন, মানে আপনার একটা ভুল বেশি হয়ে গেল, সবুজ কালার করে দিলাম, এটা আমরা নিশ্চিত পাচ্ছি। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, 6 নম্বর সলভ করতে পারি। অথবা আমি 9 নম্বর করতে পারি, কারণ 9 নম্বর তো আমরা কোনো একটা প্যারা শুরুতে আছে।
হ্যাঁ, কোন একটা প্যারাশুটে কিন্তু আমাদের আসলে 9 নম্বর আছে। যেমন হচ্ছে আপনারা দেখছেন কিনা 9 নম্বর, সেটা হচ্ছে এই যে ভ্যালিড আর্গুমেন্ট। এই যে এখানে বোথ আর্গুমেন্ট এখানে আলোচনা আছে। তাহলে এখন আপনারা এটা একটা 9 নম্বরটা সলভ করবেন। হ্যাঁ, 9 নম্বরটা সলভ করবেন, আমার টাইমিং এর সাথে আগে যাবেন না। 1 2 3 গো, যান যান, বইয়ের মধ্যে যান যান, শুরু করে যান। ডান ভাই, এবার আমরা আপনাদের অ্যান্সার গুলো নিয়ে একটু বসি। দেখেন এখানে কি বলছে। এখানে যে বিষয়টা বলছে, দেয়ার আর ভ্যালিড আর্গুমেন্ট অন বোথ সাইড অফ ফ্লোরাইজেশন ডিবেট, মানে একটা ভ্যালিড আর্গুমেন্ট আছে, দুই পক্ষেরই ভ্যালিড আর্গুমেন্ট আছে ডিবেটের ব্যাপারে। হ্যাঁ, তো আমরা যদি এখানে একটু পড়ি, বোথ আর্গুমেন্ট কনসিডার দ্য সাইন্টিফিক এভিডেন্স কনসার্নিং ফাউন্ডেশন। বোথ আর্গুমেন্টস কেই আমরা কনসিডার করতেছি সাইন্টিফিক এভিডেন্সটাকে। ওকে, তারপরে বাট ডিফার ইন দেয়ার আর্গুমেন্ট অফ সোশ্যাল, সোশ্যাল বেনিফিটটা তাদের মধ্যে পার্থক্য আছে। তারপরে কিন্তু এক্সাম্পল দিয়ে সুন্দর করে বলছে তারা এই জায়গাটায়, যে আসলে তাদের বোথ সাইডেরই আসলে ভ্যালিড আর্গুমেন্ট আছে। তো এটা নো হবে কেন? নো মানে হচ্ছিল না তাদের ভ্যালিড আর্গুমেন্ট নাই, এক সাইড ভালো এক সাইড খারাপ, তা তো বলে নাই স্যার। বলছে কি দুই পক্ষেরই ভ্যালিড আর্গুমেন্ট আছে, আছে কিনা? ইয়েস আছে, ডিবেট করার জন্য। কাজে এটার অ্যান্সার হবে হচ্ছিল ইয়েস। তাহলে আমরা এটাতে করলাম ইয়েস। সো এখন তো আমার আসলে ওই যে বললাম না 6 পাওয়ার জন্য পরীক্ষা দেবো, তাহলে আমি জানি না। তারপর আমি দুইটাতেই আমি ভাবতেছি এই দুটার মধ্যে যে কোনো একটা নো নো আছে, অ্যান্সার নো আছে, কিন্তু রেড কালার করে দিয়ে রাখবো। কারণ এই দুইটা আমাদের পরবর্তী সময় যদি সময় থাকে আমরা এটা দুটাকে সলভ করব। আপাতত দুইটা আমাদের রাইট হয়েছে। ঠিক আছে, ভ্যালিড আর্গুমেন্ট তাদের মধ্যে আছে। নেক্সট সি, এবার আমরা ম্যাচিং সেন্টেন্স এন্ডিং করতে যাব। আপনারা আমাকে বলবেন কোন নাম্বারটা আমরা করব। কুইক, লেখেন তো নাম্বারটা। কোন নাম্বার কোশ্চেনটা সবার আগে সলভ করব? ইয়েস, দ্যাটস ট্রু। আমরা আসলে 12 নম্বরটা সলভ করবো। 12 নম্বরে ভালো কিওয়ার্ড আছে। তারপরে আমরা উপর নিচে যাব, কিন্তু মনে রাখতে হবে আমাকে যেটা সলভ করতেই হবে। আর এটার আসলে সলভ করার ওয়েটা কি? এটা সলভ করার ওয়েটা হচ্ছে আপনাকে কিন্তু কোশ্চেন মেক করে নিতে হবে। ইজ অফ যদি কখনো দেখেন তাহলে লিখবেন হ্যাজ। আর অফ যদি কখনো দেখেন তাহলে লিখবেন হ্যাড। তাহলে ইজ অফ মানে হ্যাজ। কলিন হ্যাজ দ্য ওপিনিয়ন দ্যাট, তাহলে আমরা একটু প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য কলিন্স ওপিনিয়ন? কলিন্সের ওপিনিয়নটা কি? আপনাকে কলিন্সের ওপিনিয়নটা বের করে তারপর চুজ করতে হবে এখান থেকে। তাহলে হোয়াট ইজ দ্য কলিন্স ওপিনিয়ন?
কলিন্সের ওপিনিয়নটা কি, এইটা আমরা এবার সলভ করতে যাব। মনে রাখবেন, খুব সাবধান, কিন্তু এখানে কিন্তু সময় দিয়ে ভাই সলভ করবেন। কেন সময় দিয়ে সলভ করবেন? কারণ হচ্ছে হলো এইখানে যদি আপনার একটা ভুল হয় তাহলে কিন্তু আপনার দুটো ভুল হয়ে যাবে। ভেরি ভেরি কেয়ারফুল। সো আমরা আমাদের আপাতত বই আছি, আপনারা তো বইয়ের মধ্যে দেখবেন। সো এখন আমাদের কলিন্স ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমাকে লেখেন তো যে কোথায় আছে কলিন্স, কলিন্স, কলিন্স। কোথায় আছে আমাদের কলিন্স? এখানে তো আমরা দেখলাম না। সুটন দেখলাম। এর উপরে কোথায় আছে কলিন্স, কলিন্স? কি কি দেখতে পেয়েছেন? কলিন্স খুঁজে পেয়েছেন? ইয়েস ইয়েস, 5 নম্বর পারে কলিন্স, ফাইন। তাহলে এই যে এখানে আমাদের হচ্ছিল কলিন্স এর বিষয়টা আছে, এই যে কলিন্স, তাই না? এই এতটুকু জায়গা পড়ে আমাদেরকে একটা ডিসিশনে পৌঁছাতে হবে এইখানে। যেহেতু এটা আমাদের প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন কিন্তু আমরা কিন্তু বেশি সময় নিব। হ্যাঁ, সরি, প্রথম কোশ্চেনের জন্য আমরা কিন্তু বেশি সময় নেব। অর্থাৎ আমরা কিন্তু এটা সলভ করতে 2 থেকে আড়াই মিনিট সময় নেব। কিন্তু মনে রাখবেন, রাইট করতে হবে। তাহলে 2.5 মিনিট সময় নিয়ে এটা সলভ করবেন। গো। ভাই, এটা একটু টাইম নিতে হবে, আমাদের তো টাইম আছে এখনো। কাজেই ভুল করা যাবে না, টাইম নিয়ে সলভ করতে হবে। বারবার রিভিউ করেন কিন্তু, আরো একবার দেখে আমার অ্যান্সারটা মানে রাইট হলো কিনা। এখনো সময় আছে, কিন্তু সময় নিয়ে করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমাদের এখন, আমরা একটু বড় করে ফেলি এটাকে, ফর আওয়ার সেক। ইয়েস, চলেন। এই সেন্টেন্সটা থেকে আমাদের উত্তরটা এসেছে। সো দ্রুত পড়তে হবে, কিন্তু দ্রুত পড়ার ওই হচ্ছে যখনই আপনি সেন্টেন্সটা প্রথমে না পড়া, স্কিম করা। তো সেন্টেন্সটা শুরুতে আমরা দেখলাম যে হচ্ছে হলো এখানে একটা হোয়েন আছে, হলুদ করলাম। তারপরে অ্যাসার্টেড দ্যাট, এই দ্যাটের আগে আর পড়ার দরকার নেই, যারা দ্যাটের আগে পড়েছিলেন তারা আসলে আপনারা আপনাদের সময় নষ্ট করেছে। যাই হোক, এটা দরকার নেই, দ্যাটের পরে তো আসল কথা। হ্যাঁ, আসল কথায় দেখেন, আমি প্রথমে সেন্টেন্সটা এভাবে পড়বো না, পুরো দেখেন বাট আছে, কমা বাট, তার মানে এখানে দুটো সেন্টেন্স। তো আমি আবার এন্ড আছে একটা, ওকে ফাইন। তো এখান থেকে আগে মিনিংটা করে নিই। এখানে মিনিংটা ভার্ব হচ্ছে ওয়াজ নট, এটা নয়। দ্য আউটকাম অফ এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট যখন করবেন তখন তো এর একটা আউটকামস হবে, পজিটিভ দিক আসবে, নেগেটিভ দিক আসবে। তো এই জিনিসটা ওয়াজ নট সামথিং, এটা এমন জিনিস নয় হুইজ মিনিং কুড বি ইমিডিয়েটলি কম্প্রিহেন্ডেড। এই কম্প্রিহেন্ডেড কথার অর্থ হচ্ছে বোঝা।
মানে আপনি একটা আউটকাম পাইলেন এক্সপেরিমেন্টে, এটা সঙ্গে সঙ্গে যে আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু আসলে নয়। অনেক সাইন্টিফিক এক্সপেরিমেন্টের রেজাল্টটা অনেক পরে গিয়ে বোঝা যায়। রেদার সামথিং ফর ইন্টারপ্রিটেশন, ডিসকাশন বিটুইন সায়েন্টিস্ট, রিইন্টারপ্রিটেশন, সবার মধ্যে একটা আলোচনা হয়, সায়েন্টিস্টদের মধ্যে আলোচনা হয় ইন দ্য লাইট অফ আদার এক্সপেরিমেন্ট, অন্য এক্সপেরিমেন্টের প্রেক্ষাপটকে সঙ্গে রেখে। তার মানে একটা সামথিং, একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট সঙ্গে সঙ্গে এটা বোঝা যায় না, ইমিডিয়েটলি বোঝা যায় না। ওকে, সো আমরা যদি অ্যান্সার গুলো গো থ্রু করি, আমাদের অপশন হচ্ছে ডি নম্বর, যে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট প্রুফ টু সাপোর্ট এ কেউশাস অ্যাপ্রোচ। ইনসাফিসিয়েন্ট প্রমাণ আছে এটা কেউশাস অ্যাপ্রোচকে প্রমাণ করার জন্য। আই এম সরি, দিস ইজ নট ইউর অ্যান্সার। ওকে, জি, সাইন্টিফিক নলেজ ইজ অ্যাফেক্টেড, সাইন্টিফিক নলেজটা মানুষের বিশ্বাস দ্বারা অ্যাফেক্টেড হয়। এটা তো বলে নাই স্যার, বরং এটা স্পষ্ট উত্তরটা আসছে এ নম্বর, দ্য রেজাল্ট মানে আউটকাম, সাইন্টিফিক রিসার্চ আর নট অলওয়েজ আন্ডারস্টুড মানে কম্প্রিহেন্ড, অ্যাট ফার্স্ট মানে হচ্ছে ইমিডিয়েটলি এটা আন্ডারস্ট্যান্ড করা যায় না। এই অ্যান্সারটা যারা ভুল হলো তার আরো একটা অ্যান্সার ভুল হয়ে গেল, বাট এটা সহজ ছিল। এখন আপনার সামনে দুটোই অপশন, আপনি ইচ্ছা করলে উপরের দিকে যাইতে পারেন, ইচ্ছা করলে নিচের দিকে আসতে পারেন, মানে এইখানে আর কি। আপনি 10-11-তে যাইতে পারেন, আবার 12-13, কি বলে, 13-14 যেতে পারেন। তো আমার ইচ্ছা, আমি দেখেন সোশ্যাল দুটো, দুটো ভালো কিওয়ার্ড নাই, দুটো কিওয়ার্ড নেবো, একটা হলো সোশ্যোলজিক্যাল ভিউ, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ভিউ, দুটো উত্তর নিব। তো ধরেন আমি এটার লোকেশনটা খুঁজে পেলাম, লোকেশনটা এর উপরে যাবে, নিচে যাবে না, হ্যাঁ। এর উপরে বলতে এই যে এই প্যারাতে আছে দেখেন, ট্র্যাডিশনাল ভিউ ইজ দ্যাট, সোশ্যোলজিক্যাল ভিউ ইজ দ্যাট। হ্যাঁ, তাহলে আমরা সোশ্যোলজিক্যালটা এই করি। তো এটা কিন্তু কোশ্চেস করে নেবেন, হোয়াট এ সোশ্যোলজিক্যাল ভিউ আর্গিউ, মানে কোন বিষয়ে সোশ্যোলজিক্যাল ভিউ কোনটাতে আর্গিউ করতেছে। অথবা 10 নম্বরটি আগে করি, চলো। হোয়াট দ্য ট্র্যাডিশনাল ভিউ অফ সায়েন্স ইজ, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল ভিউ, সায়েন্স বিষয়ে আমাদের ট্র্যাডিশনাল ভিউটা কি। তাহলে আমরা 10 নম্বরটা আগে চলেন সলভ করে আসি। 10 নম্বরটা, 10 নম্বরটা সলভ করতে গেলে আমি আপনাদের লোকেশনটা বলেই দিই। আগের প্যারা ঠিক এই জায়গাটুকু পড়তে হবে, এই জায়গাটুকু পড়ে নিতে হবে, পড়লে আপনি এখানকার অ্যান্সারটা পাবেন। হ্যাঁ, তো এখন আপনাদের জব হচ্ছে এই জায়গাটা, এটার অ্যান্সারটা করা। আবার আমি টাইম আগে না, টাইমার চালু করি, 1 2 3 গো, এটা কিন্তু 1.5 মিনিটে পারতে হবে, গো। টাইম আপ। ওকে, হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল ভিউ অফ সায়েন্স, চলেন আমরা এখানে একটু যাই। ওকে, এখানে যেটা বলছে দেখেন, দ্যাটের পর থেকে ভাই পড়তে হবে, আবারও কিন্তু বুঝাই দেই যে সায়েন্স হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ নলেজ। আচ্ছা, এটা হুইচ যেহেতু আছে, কাজে সেন্টেন্সটা আমাকে দুই ভাগে পড়তে হবে। সায়েন্স হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ নলেজ, হুইচ, হুইচ মানে সায়েন্স, যে এই নলেজ, দিস নলেজ ইজ এস্টাবলিশ, এই নলেজটা এস্টাবলিশ হয়
কার মাধ্যমে? সায়েন্টিফিক মেথডের মাধ্যমে, এবং অবজেক্টিভিটি অ্যাপ্লাইড হয়। রিমেম্বার, অবজেক্টিভিটি কি হয়? অ্যাপ্লাইড হয় বাই মেম্বার অফ দ্য সায়েন্টিফিক। অবজেক্টিভ মানে নিরপেক্ষতা, মানে সবাই একসাথে বসে ডিসকাশন করে একটা পয়েন্ট অফ ভিউ দাঁড়ায়, সায়েন্টিফিক কমিউনিটি দ্বারা। তো এটাকে বলে সায়েন্স। হ্যাঁ, এখন আপনারা যে অ্যান্সার গুলো করছেন, আমি এক নজর দেখলাম যে জি 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 সি ডিও আছে মাঝামাঝি জায়গায়। সো আমি আপনাদেরকে আসলে একটা সাইকোলজিক্যাল ট্র্যাপে ফেলছি এটাতে মাধ্যমে। এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, হোয়াট ইজ সাইকোলজিক্যাল ট্র্যাপ, এবং আপনারা রিডিং করতে গিয়ে পড়েন। এটা হচ্ছে কি, আপনি যখন হচ্ছে আহ যেমন এখানে কি বলছে দেখেন, সায়েন্টিফিক নলেজ ইজ এফেক্টেড। সায়েন্টিফিক নলেজটা এফেক্টেড হয়, এফেক্টেড মানে কিন্তু প্রভাবিত হয়, বাই দ্য বিলিফ অফ এভরিওয়ান কনসার্ন। মানে সবাই, সবারই যে কনসার্ন বিষয়টা আছে, এটা দ্বারা সায়েন্টিফিক নলেজটা হচ্ছে হলো কি এফেক্টেড হয়। ব্যাপারটা তো তা না, এটা তো বলে নাই যে সায়েন্টিফিক নলেজ সবার দ্বারা মানে সবার বিশ্বাস দ্বারা এটাকে এফেক্টেড করা হয়, তা তো না। তাহলে আপনাদের যে জন্য আমি অ্যান্সারটা লুকাই রাখছিলাম নিচে, নিচের কথাটার উত্তর ছিল এরকম: the science relies on systematic methodology and impartial application by researcher। এটা হতো উত্তর। কিন্তু আপনাদেরকে আমি সাইকোলজিক্যাল একটা ট্র্যাপে ফেলছিলাম। ট্র্যাপটা ইচ্ছা করে ফেলছি যে এই ট্র্যাপটাতে আপনারা পড়েন, কারণ আপনি এখানে 2 মিনিট স্পেন্ড করছেন, তো তাই আপনি চিন্তা করতেছেন আমার অ্যান্সার আছেই, এটা অ্যান্সার একটা না একটা হবে, এটাই হবে, ওটাই হবে। এই যে আপনি সম্ভাবনার মধ্যে রাখতেছেন না, না আমার অ্যান্সার এখানে নাই, তাহলে আমার সামথিং রং, এটা আমি পারতেছি না, সো আমি এখান থেকে সরে যাই। এই জিনিসটার মধ্যে আপনারা সবাই পড়েন, এটা পড়া যাবে না। আমি একটা ভিডিও তৈরি করছি, ভিডিওটা দেখে নিবেন। হোয়াট ইজ সাইকোলজিক্যাল ট্র্যাপ, এটা আপনাদের সবার হয়, যে হলো সাইকোলজিক্যাল ট্র্যাপে পড়ে এটা ভুল উত্তর করে আসে, এবং একটা ভুলের কারণে দুটো ভুল করে। আজকে এটা শিখালাম, আমি আপনাদের ভিডিওটাতে থ্রুলি আরো বিষয়টাকে আমি আলোচনা করছি। যাই হোক, তাহলে ওটার উত্তর হবে এইচ, ওটা আমাদের বইয়ের মধ্যেও নাই, ওটা আমি পরে দিয়ে দিব। এখন আপনারা 11 নম্বর অ্যান্সারটা রাইট করবেন। গো, 11 নম্বর, এটা এখানে আছে, করেন, এটা সলভ করবেন। এবার সময় হচ্ছে আপনাদের 1.5 মিনিট। যান। ডান। দেখেন, এইবার আপনারা অনেকে সাইকোলজিক্যাল ট্র্যাপ থেকে বেরোতে পারছেন, অনেকে পারেন নাই। অনেকে একদম ওই জায়গাতে ধরাটা খেয়ে বসে আছেন, যে ট্র্যাপটা আমি করে এখানে তৈরি করছিলাম। আসেন দেখি। আচ্ছা,
এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে দেখেন এই সেন্টেন্সটা হচ্ছে দ্যাট। হ্যাঁ, দ্যাট শোস, এখান থেকে আলাদা হবে, এখান থেকে আলাদা হবে, এখান থেকে আলাদা হবে, এরকম সেন্টেন্সটা। তাহলে ব্যাপারটা হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাজ বিন এ মেজর চ্যালেঞ্জ টু দিস পিকচার। মানে এটা হলো ভার্ব, একটা মেজর চ্যালেঞ্জ এই যে পিকচারটাতে, বাই এ সোশ্যাল সায়েন্সটা দ্যাট শোস, মূল কথা এখানে হাউ সায়েন্টিফিক নলেজ ইজ সোশ্যালি নেগোশিয়েটেড। আমরা একটু একটু ভোকাবুলারি পড়েছিলাম। সোশ্যালি নেগোশিয়েট মানে সবাই মিলে বসে সবার বিশ্বাসটাকে এক করে একটা সায়েন্টিফিক একটা বিষয়কে করা, এটাকে বলা হয় সোশ্যালি নেগোশিয়েটেড। অ্যান্ড এটা ইনএভিটেবলি লিঙ্ক টু দ্য ভ্যালু, মানে ভ্যালু মানে কি রিলিভেন্ট পার্টিসদেরকে এটাকে কি দিচ্ছে, ভ্যালু দিবে, বোথ সায়েন্টিস্ট অ্যান্ড নিউরো নন সায়েন্টিস্টদের জন্য। তাহলে আমরা যারা এ দিয়েছি না, বি দিয়েছি, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট প্রুফ, তো বলেন স্যার ইনসাফিসিয়েন্ট প্রুফ কিনা। এটার অ্যান্সারটা জি, সায়েন্টিফিক নলেজ ইজ অ্যাফেক্টেড বাই দ্য বিলিফ অফ এভরিওয়ান কনসার্ন। সো দ্য 11 অ্যান্সার জি। এটাই হচ্ছিল সাইকোলজিক্যাল ট্র্যাপ। আপনারা যখন একটা অ্যান্সারকে পরীক্ষা হলে ভুল ভুল হিসেবে নেন, তাহলে এটা থেকে আপনার দুইটা ভুল হয়, নেভার। সম্ভাব্যতা যাচাই করে রাখবেন, তারপরে দেখেন শেষে এসে ডিসিশন নেবেন যে কোনটা উত্তর হয়। এনিওয়ে, তবে আমার ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন সাইকোলজিক্যাল ট্র্যাপের, আমি ওখানে খুব সাইন্টিফিক জিনিস ডিসকাস করেছি। ওকে, এনিওয়ে, এবার আমরা 13 এবং 14তে যাব। ওকে, দ্য রাইটার সাজেস্ট দ্যাট এ সাপোর্টার অফ ফ্লোরিডাইজেশন মে কনক্লুড। কি কনক্লুড করছে সাপোর্টার? তাহলে আমরা যেখানে পেয়েছিলাম এই যে কলিন্স, তার নিচে খুঁজবো। এই যে কলিন্স এইখানে পেয়েছিলাম, তাহলে এর নিচে, এর নিচে যদি যাই তাহলে আপনারা দেখবেন একটা প্যারায় গিয়ে লেখা আছে এ সাপোর্টার, সুন্দর কিওয়ার্ড আছে। তো আপনাদের এতটুকু জায়গা পড়তে হবে, হ্যাঁ, পড়ে দেখতে হবে যে হচ্ছে হলো রাইটার কি কনক্লুড করেছে। তো 13 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। সো 13 নম্বর কোশ্চেন সলভ করার জন্য আপনাদের সময় হচ্ছে 2 মিনিট। 1 2 3 গো। ওকে 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 গাইস, চলেন আমরা দেখি এটাকে একটু বড় করে ফেলি। আমরা এখানে কি বলেছে সেই জিনিসটাকে আমরা একটু অ্যানালাইসিস করি, কিভাবে দ্রুত পড়া যায় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা হোক। এ সাপোর্টার অফ ফ্লোরিডাইজেশন মাইট আর্গিউ, এটা আমাদের তেমন আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে পরের লাইনগুলো ভাঙ্গি। লাইনটা তো ছোট, তাই না? এই লাইনটা কিন্তু বড়। এই যে হোয়াইল আছে, তাহলে আপনি যখনই হোয়াইল থাকবে তাহলে সিরিজটা দুই ভাগে ভাগ করে নেবেন। হোয়াইল হোয়াইল মানে কম্পারিজন করতেছে। তাহলে দ্য এভিডেন্স ফর দ্য বেনিফিট অফ ফ্লোরিডাইজেশন ইজ কোয়াইট সাবস্টান্সিয়াল। সাবস্টান্সিয়াল মানে অনেক বেশি, তার মানে বেনিফিট বেশি। হোয়াইল দ্য এভিডেন্স হচ্ছে লিমিটেড বা ডিউবিয়াস, তাহলে আহ, ক্ষতির দিকটা কম, আর হচ্ছে হলো বেনিফিটের দিকটা বেশি। এটা দেখেই যারা এইটা লেখছেন
নম্বর দিয়েছেন, তারা ধরা খাই গেছেন ভাই। এখানে কি বলতেছে, ড্যামেজটা বেশি আর হচ্ছে পজিটিভটা কম। আর এখানে তো উল্টা কথা বলে ভাই, এখানে বলে কি যে অ্যাডভান্টেজটাই বেশি আর ডিসঅ্যাডভান্টেজটা কম। বলে যারা দিয়েছেন অলরেডি তাদের একটা আরেকটা ভুল হয়ে গেল। হ্যাঁ, ডান। নম্বরটা উল্টা কথা বলছি, দেখেন সবাই সমান তালে দিছে, এখানে মিলাইতেছে আর কি, যে এখানে বেনিফিট আর ওখানে পজিটিভ ইফেক্ট, এখানে হচ্ছে হলো যেটা যে উল্টা কথা, সেটা কিন্তু কেউ একবার লক্ষ্য করলো না। যে সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে বেনিফিটটা বেনিফিট বেশি, আর এখানে বলে কি কোনটা বেশি, ড্যামেজ বেশি, ড্যামেজটা ফার আউট হয়ে পড়ছে। এই নম্বর হচ্ছে না, এই নম্বরটা ডান, এই নম্বর আউট হয়ে গেছে। এখন আমরা একটু দেখি, দেখেন, আই থিঙ্ক, এটা রাইটারের ওপিনিয়ন, দ্য রাইটার কি সাজেস্ট করে, আই থিঙ্ক লাইকলি benefits outweigh the possible dangers. Hence, I support fluoridization. আমি fluoridization পক্ষে আছি because it is the cheapest and easiest way to make sure যেন সবাই এই সুবিধাটা কি করতে পারে, নিতে পারে। তার মানে তিনি কি বলতেছেন দেখেন, রাইটার রাইটার যেটা বলতেছেন সেটা হচ্ছে আহ আমাদের কেউসাস অ্যাপ্রোচ কি, কেউসাস আমরা কখন একটা কেউসাস অ্যাপ্রোচ নিই দেখেন, সতর্ক অ্যাপ্রোচ নিই যখন বিষয়টা ডিউবিয়াস হয়, তখন আমরা এটাকে কি বলি, কেউসাস অ্যাপ্রোচ, মানে সতর্কতামূলক বিষয়। তাহলে এটা যে সতর্কতামূলক যে আমরা ব্যবস্থা নিব এটার বিষয়, হ্যাঁ সেই বিষয়ে কিন্তু আমাদের কাছে আসলে খুব বেশি প্রুফ নাই। এই কারণে সে কি করতেছে, এইটাকে সাপোর্ট করতেছে, বেনিফিটটাকে সাপোর্ট করতেছে, সেইটাকে সাপোর্ট করতেছে না। দ্যাটস ডিফিকাল্ট গাইস, এটা আসলে যারা 6 পাবেন তাদের জন্য এই অ্যান্সার করাটা খুবই কঠিন, কারণ তারা ওটাতে ঠিক একদম অ্যান্সারটা ইতে করে দিয়ে চলে আসবে। এটা আসলে ব্যান্ড 7-8 এর কোশ্চেন, সো দ্য অ্যান্সার ইজ ই। ওকে, সো 13 নম্বরটার আসলে অ্যান্সারটা আপনাদের যারা ছয় ছয় পাবেন তারা আসলে কোনোভাবে এখান থেকে, আমার কাছে যেটা মনে হচ্ছে, 5টার মধ্যে থেকে দুটোর বেশি বের করতে পারবেন না। দুটো দুটো রাইট হবে আর কি। এনিওয়ে, তাহলে এবার আমরা একটু পরেরটাই যাই। এই যে পরেরটা এখানেই আছে, অ্যান অপোনেন্ট মাইট আর্গিউ। তো এইটা আপনারা এখন সলভ করা শুরু করবেন। অ্যান অপোনেন্ট মাইট আর্গিউ, লেটস গো। 10 মিনিট, 1.5 মিনিটের মধ্যে করতে হবে, গো। তার নিচেই। আসেন, এটা এটার টেকনিকটা আপনাদের শিখতে হবে, যে আমার কেন এইটা পড়তে এত বেশি সময় লাগলো। তার পিছনে কারণ হচ্ছে আপনি এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ছেন, এটা তো গ্রেট মিস্টেক। দেখেন এখানে কি বলে, দ্য রাইটার সাজেস্ট দ্যাট, রাইটার কি সাজেস্ট করছে, তাহলে আমার কি আসলে অপোনেন্ট কি বলতেছে সেটা ইম্পর্টেন্ট।
নাকি রাইটার কি বলতেছে সেটা ইম্পর্টেন্ট? এইটাই একজন ভালো রিডার আর একজন হচ্ছে স্লো রিডার বা ব্যাড রিডারের মধ্যে পার্থক্য। আমি যখন এখানে দেখলাম যে আমার রাইটারের সাজেশন বের করতে হবে, তখন আমি না এখানে প্রথমে পড়ার আগে স্ক্যান করলাম, স্ক্যান বা স্কিম করলাম, যে আমি প্রথমে পড়ার ডিসিশন নেইনি। শেষে এসে দেখি লেখছে দেয়ার ফর আই অপোজ। তার মানে এইটা হইতেছে রাইটারের ভিউ। একজন ভালো রিডার কখনো উপর থেকে পড়ে এখানে আসবে না, সে নিচের অংশটুকু প্রথমে পড়বে, না বুঝলে তার উপরের অংশে যাবে। আর এইখানেই আপনারা সময়টাকে কিল করলেন, অনেকক্ষণ সময় নিয়ে অ্যান্সার করবেন। কারণ লজিক্যাল, আপনি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়লেন। আমি আবার বললাম, আজকে আবার ওই যে সাইকোলজিক্যাল ট্র্যাপ, ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করছে, ভিডিওটা দেখবেন। এই ভিডিওটাতে এই বিষয়টাও বলা আছে। সেই ফর এক্সাম্পল, কেন আপনাকে স্কিম করতে হবে? আপনি যদি খালি একটা লাইন পড়তেন, তাহলে তো ভাই আপনার এখন 2 মিনিট 2.5 মিনিট সময় নষ্ট হয় না। চলেন দেখি। দেয়ার পর আই অপোজ, তিনি অপোজ করছেন। আচ্ছা, আমরা প্রথমে পড়ি কি অপোজ করছেন, সেটা পরের বিষয়, আগে দেখি মূল বিষয়টা কি। ফ্লোরিডাইজেশন অফ ওয়াটার সাপ্লাই, তিনি ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে ফ্লোরিডাইজেশন দেওয়ার বিপক্ষে। আর তিনি কার পক্ষে সেটাতে আমরা আসি। অ্যান্ড ফেভার, ফেভার ফেভার মানে পক্ষে। কিসের পক্ষে? একটু আগে আমরা একটা ভোকাবুলারি পড়েছিলাম, ভলেন্টারি। ভলেন্টারি মানে নিজের ইচ্ছা মতো ইউজ করা। ফ্লোরাইড ট্যাবলেট, আচ্ছা এটা আপনি মানুষের উপর ছেড়ে দেন, মানুষরা ইচ্ছা করলে ফ্লোরিডাইজেশন দিবে, ইচ্ছা করলে সে দিবে না, তাই তো? তাহলে তিনি কিন্তু ফ্লোরিডাইজেশনের বিপক্ষে, কিন্তু তিনি আম, যেটা করছেন সেটা হচ্ছে কি, তিনি ভলেন্টারি ইউজের পক্ষে। তার মানে মানুষজন ইচ্ছা করলে দিবে, আর মানুষজন ইচ্ছা করলে দিবে না। আপনারা অনেকে উত্তর সি করেছেন, উত্তর রাইট সি। কিন্তু ভাই টাইমটা বেশি নিছেন। এখান থেকে শিখে নেন যে কখনো আইএলটিএস এক্সাম আপনাকে 5টা সেন্টেন্স পড়তে দিবে না। যদি 5টা সেন্টেন্স আপনি পড়েন, তাহলে বুঝবেন যে আপনি ওইখানে বেশি পড়ে ফেলতেছেন, যেটা পড়ার কথা সেটা আপনি পড়ছেন না। So, একটা প্রশ্নের জন্য কখনো 5টা সেন্টেন্স পড়তে দেয় না। সো এটার অ্যান্সার হচ্ছে সি। পিপল শুড বি এবল টু চুজ ওয়েদার দে ওয়ান্ট ফ্লোরাইড, তারা আসলে ফ্লোরাইডেশন নিবে কি নিবে না তাদের পছন্দ। সি। এই পর্যন্ত যারা করার পরে যারা আসলে 6 পাবেন, তাদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। তারা অলরেডি বুঝেও গেছেন পরীক্ষা হলের মধ্যে যে আমার এইখান থেকে যেমন আমি 5টা রাইটের মধ্যে 3টে রাইট করতে চাচ্ছিলাম, আমার মনে হয় 3টে রাইট হইলো না, আমার সর্বোচ্চ মনে হয় 2টা রাইট হলো। এটা করতেই আপনি বুঝে যাবেন। তখন আপনি স্ট্র্যাটেজি একটু মাঝপথে চেঞ্জ করেন। এমসিকিউ তো খুব ভালো কিছু করার উপায় থাকে না। তখন আপনি করেন কি, ঠিক আছে তাহলে আমি একটা ইয়েস আর নট গিভেন আর একটা করে আসি। যদি আমি ওইখানে একটা বেশি রাইট করতে পারি, তাহলে আমার 4টাই হয়ে যাবে। তো যথারীতি ইস্টার্ন আর্গুমেন্ট গুলো নর্থ আমেরিকা আমরা পাইছিলাম এইখানে, নর্থ আমেরিকা। তো এখানে যেমন নর্থ আমেরিকা পাই, তাহলে আমি আরেকটা রাইট করি। তো নর্থ আমেরিকার ক্ষেত্রে আমরা যেটা যাই সেটা হচ্ছে আহ এটাকে আমি একটু নো কালার করে আনি। দেখেন এখানে কিওয়ার্ড কি কি: ম্যানি সোশিওলজিস্ট, ডিসরিগার্ডস, ডাউট, সায়েন্টিস্ট, ফ্লোরেশন। ফ্লোরেশন তার কিওয়ার্ড হবে না। তো এই যে ম্যানি সায়েন্টিস্ট, এই প্যারা শুরুতেই। এই যে ফ্লোরেশন, এই যে সোশ্যাল ভ্যালু, এই যে সোশিওলজিস্ট। তাহলে এইখানে আপনার উত্তরটা আছে। তাহলে আপনারা 7 নম্বরটা একটু সলভ করে আসবেন, গো। তারপর 6 নম্বরটা আমরা একটা সলিড রিস্ক নিয়ে নেব। চলেন যাই।
Fine. দেখেন, many sociologists have disregards the ডাউটটাকে তারা ডিসরিগার্ড মানে ইগনোর করতেছে। তো many scientists who study polarization have overlooked social value তাকে ওভারলুক করছে। সো সায়েন্স সোশ্যোলজিস্ট হ্যাভ অলসো ডাউনপ্লেড, এই যে ডাউনপ্লেড মানে কি ইগনোর করা, তার মানে হচ্ছে ডিসরিগার্ড করা অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ডিবেট। ডিবেট মানে হচ্ছে ডাউটটাকে, বা ইগনোরিং দ্য নাম্বার, এই যে তারা যে কোনো কোশ্চেন্স করেছে ফ্লোরাইজেশন নিয়ে, এটাকে তারা ইগনোর করতেছে আর কি। তার মানে এই অ্যান্সারটা আসলে ট্রু। ইয়েস, ইয়েস, ইয়েস। এবার কিন্তু ভাই আমরা সলিড হয়ে গেছি। তাহলে এইবার আমরা যেটা চিন্তা করব, আমাদের 6 নম্বরটা কিন্তু আসলে আর কোনো সন্দেহ নাই, 6 নম্বরটা মোটামুটি নো। এখান থেকে একটা বেড়ে গেল, এই ক্ষতিটা পুষাই নিলেন। এই যে এখানে যে ক্ষতিটা হয়েছিল সে ক্ষতিটা পুষে নিলেন, তাহলে এখান থেকে দুটো রাইট হলো, এখান থেকে আপনার এবার 4টায় রাইট হয়েছে। এটা 4 × 2 = 6, আপনি কিন্তু আর দুটো রাইট করতে পারলে আপনার, আর দুটো যদি আপনি আন্দাজে এখান থেকে মারেন একটা রাইট হয়ে যাবে, কিন্তু একটা তো অবশ্যই করবেন। এখন এইখান থেকে আমি কোনটা আগে করব? যেমন এই যে এখানে একটা কথা আছে নর্থ আমেরিকা, এটা তো ভাই আমি পাইছিলাম, তাহলে হোয়াই নট সলভিং দিস ওয়ান? তাহলে আমরা নর্থ আমেরিকা কই পেয়েছিলাম? এইখানে পেয়েছিলাম, কিন্তু এইখানে আপনাদের টেকনিকটা শিখতে হবে কিন্তু স্যার। এখন নর্থ আমেরিকার যে বিষয়টা আছে ওখানে কি বলছে দেখেন, ওরা ওরা কি বলছে যে কোন পয়েন্টে আমার ফোকাস করতে হবে? আপনি একটু বলেন তো 4 নম্বর কোশ্চেনের পয়েন্টটা কই? পয়েন্ট কোনটা? 4 নম্বর কোশ্চেন কোন পয়েন্টে ফোকাস করা লাগবে? হ্যাঁ, গুড। ডিসকভার। দেখেন, একটা সাইন্টিফিক রিসার্চের অনেক কিছু থাকে, কিন্তু আমরা ডিসকভারটাকে আমরা ফোকাস করব। ডিসকভার, এটা হলো আমাদের ফোকাসের জায়গা, ডিসকভার। তো এখানে আমাদের নর্থ আমেরিকা আমরা জানি, নর্থ, সরি এখানে না, মনে হয় না, হ্যাঁ এখানে, এখানে নর্থ আমেরিকা আমাদের এইখানে। তাহলে আমরা ডিসকভার, মনে রাখবেন ডিসকভার আর হলো যে ফাউন্ড দ্যাট, এই যে ফাউন্ড দ্যাট, তার অর্থ আমার এইখানে অ্যান্সারটা আছে, হ্যাঁ। এই লাইনটা হচ্ছে আমার উত্তর, যে কি তারা খুঁজে পেয়েছিল। এটাই হচ্ছে হলো শিখার, যে আপনি হলে পুরো লাইনটা পড়তেন, আর একজন গুড রিডার এই পুরো লাইনটা পড়বে না। উনি কি পড়বেন? এটা পড়বেন, ইচ। ইচ বলতে কাকে বুঝাইছে একটু দেখেন, রিসার্চ হয়তোবা। রিসার্চ শো সিগনিফিকেন্ট ম্যাথোলজিক্যাল, সিগনিফিকেন্ট ম্যাথোলজিক্যাল শর্টকামিংস। তার মানে রিসার্চ করে তারা দেখছে এটার ম্যাথোলজিক্যাল শর্টকামিং আছে। আজকে আমি ভোকাবুলারিতে পড়িয়েছিলাম আপনাদেরকে ম্যাথোলজিক্যাল শর্টকামিং মানে কি। তো তারা বলতেছে ম্যাথোলজির মধ্যে সমস্যা আছে। এখন এবিসিডি এর মধ্যে কোনটা উত্তর হবে আপনারা চ্যাট বক্সে আমাকে লিখে দিবেন। ফাইন। তাহলে এটার আমরা এবারে অ্যান্সারিং এ আসি। এটার উত্তরটা মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা কেউই ভুল করেন নাই। সেটা হচ্ছে, এটার উত্তরটা হচ্ছে দে ওয়ার ফলিং ফেডিং ইন দ্য ওয়ে দে আর ক্যারিড আউট। তাদেরকে যেভাবে ক্যারিড আউট করা দরকার সেভাবে, তার ক্যারিড আউট মানে হচ্ছে মেথড, যেভাবে রিসার্চটা হওয়া দরকার সেভাবে রিসার্চটা আসলে আমরা হয় নাই। এখন আসেন 3 এবং 5, কোনটা আগে করবেন, উপর নিচ? আমি আপনাদের জায়গায় হলে এই ধরনের কোশ্চেনকে অ্যাভয়েড করা ভালো, এটাকে আমরা মেটাফোর কোশ্চেন বলি। দ্য রাইটার ম্যানশন, এটা নিয়ে আমার অনেক ডিসকাশন আছে আজকে পরে। তো আমরা প্রথমে তাহলে এইটা করি। ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট সায়েন্টিস্ট? আমাকে তো বলেন তো, আপনারা কি আবারও কি পুরো লাস্ট প্যারাগ্রাফটা পড়বেন, ইয়েস অর নো? নাকি আগে রাইটার সে সেটা বের করে নিবেন স্কিমিং করে? কখনো না। তাহলে এই যে লাস্ট প্যারাটা থাকলো, এখন রাইটার ডিসিশন কোডটা, যেহেতু আই এম আউট, মানে অনেক সময় অনেক কম আছে, তো রাইটার হচ্ছে এইখানে বলছে তার কথাগুলো। হ্যাঁ, এতগুলো এতগুলো তো পড়া নিশ্চিত ভাবে 1 থেকে 2 লাইন। দেখেন এই যে আছে না, সো, তাই, তার মানে রাইটার এখানে তার কনক্লুশন টেনে দিচ্ছে। তো আপনাদের জব হচ্ছে এই পুরো লাইনটা পড়া, পড়ে একটা ডিসিশনে আসা। কুইক করে ফেলেন, করে আমাকে জানান এটার অ্যান্সার কি হবে।
ফাইন। তো চলেন আমরা একটু সলভ করে ফেলি। এটা হচ্ছে সায়েন্টিস্টটা কি বলছে। আচ্ছা, সোশ্যাল ভ্যালু আর লাইকলি টু বাউন্ড আপ ইন এনি ডিসিশন অ্যাবাউট ফ্লোরিডাইজেশনের বিষয়ে যদি আমরা কোনো ডিসিশন নিতে চাই, সোশ্যাল ভ্যালুটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। সো দিস ইজ নট অ্যান ইস্যু। দেখেন এটা কি বলছে এখানে। এই কথাটা একটু আসি, হ্যাঁ। ডিক্লারেশন বাই সায়েন্টিফিক এক্সপার্ট, অট মানে হলো শুড বি কনসিডার দ্য ফাইনাল ওয়ার্ড। মানে সায়েন্টিফিক এক্সপার্টরা যেটা বলবে ফ্লোরিডাইজেশনের ব্যাপারে, সেটাই হচ্ছে ফাইনাল ওয়ার্ড। ফাইনাল ওয়ার্ড মানে কি আমি বলে দিয়েছি কিন্তু আজকে ক্লাসের শুরুতেই। ফাইনাল ওয়ার্ড মানে হচ্ছিল ফাইনাল ডিসিশন। অর্থাৎ ফ্লোরিডাইজেশনের ব্যাপারে সবার আগে যে ডিসিশনটা দিবে, সায়েন্টিস্টরা যে ডিসিশন দেবে, সেটাই ফাইনাল, কারো কোনো কথা চলবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে সামনে একটা লেখা আছে, দিস ইজ নট অ্যান ইস্যু। নো, তার মানে এই নটটা চলে আসবে এইখানে, অট নট টু বি। মূল কথা দাঁড়াচ্ছে সায়েন্টিস্টরা যেটা বলবে সেটাই ফাইনাল ডিসিশন হবে না। সোশ্যাল বিষয়কেও আপনাকে কি করতে হবে, কনসিডার করতে হবে। এটা ল্যাঙ্গুয়েজের মারপ্যাচে ধরা খাই যাবেন আপনারা। তাহলে এটার অ্যান্সারটা বি। এটা হচ্ছে দে শুড নট ডিসাইড ফ্লোরিডাইন পলিসি। সায়েন্টিস্টরা ফ্লোরিডেশন পলিসি ডিসাইড করবে না। So এটা ল্যাঙ্গুয়েজাল ইস্যুস। হ্যাঁ, এখানে যারা এই বুঝেন না লাইনটা বুঝাই দিলাম। এই যে নটটা আমি যদি বলি, ইট ইজ নট ট্রু দ্যাট রহিম ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, তার মানে রহিম ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড এটা সত্য না, তার মানে রহিম ওয়াজ নট প্লেইং ইন দ্য ফিল্ড। লাইক দিস, এখানেও একই খেলাটা খেলে দিয়েছে। সো দ্য অ্যান্সার ইজ বি। তো যারা 6 এবং 6.5 ছয়ের জন্য পরীক্ষা দিচ্ছিলেন, তাদের পরীক্ষা এখানে শেষ। তারপরে এবার যারা আমরা 6.5 7-এর জন্য পরীক্ষা দিব, তারা এবার আমরা বাকিগুলো নিয়ে যুদ্ধ করবো। ঠিক, তাই এগুলো নিয়ে আমি একটু যুদ্ধ করে দিই। অলরেডি 11:15। দ্য অপটিমাম অ্যামাউন্ট অফ ফ্লোরিন ইন ফ্লোরাইড ওয়াটার। আচ্ছা, অপটিমাম অ্যামাউন্টটা ফ্লোরিনের ওয়াটারের মধ্যে কতটুকু থাকবে, এটা কিভাবে আমরা এটা সলভ করব। তো এটার অ্যান্সারটা হচ্ছে এই লাইনে আছে, আমি একটু বলে দিই, আপনারা একটু সলভ করে ফেলেন। এই লাইনে আছে, দেখেন, দেখি পারেন কিনা এবার। ফার্স্ট প্যারাগ্রাফের একদম মাঝামাঝি জায়গায় আছে, লেটস গো। এই যে এই লাইনে আছে, অ্যান্সারটা করেন। ইয়েস ইয়েস, আমাদের অ্যান্সারটা মোটামুটি রাইট। হুম, দেখেন এখানে যেটা বলছে সেটা হচ্ছে হলো কতটুকু হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে হলো রিজনাল টেম্পারেচার দিয়ে। রিজনাল টেম্পারেচার, রিজনাল মানে হচ্ছে হলো হাউ হট দ্য এরিয়া ইজ। তো অ্যান্সারটা এ, এখান থেকে অ্যান্সারটা। ওকে, ওয়ান রিজন গিভেন বাই দ্য রাইটার ফর অপোজিং ফ্লোরাইজেশন। একটা কারণ কি, এই যে এই লাইনটা থেকে অপোজিশনের এই যে প্যারাগ্রাফে, তো এখানে আমি আমি হলো যেটা পড়তাম, একটা কারণ কি কোনটা যে বলছে এটা তো আমি জানি না। আমি হলো যেটা করতাম, এই ফার্স্টের লাইনটা আমি পড়তাম, সেকেন্ডের এই লাইনটা পড়তাম, বুঝছেন। তারপরে মাঝখানের কোনো লাইন পড়তাম না, এই থার্ডের লাইনটা পড়তাম। তার মানে এই তিনটা কারণের মধ্যে যে কোনো একটা কারণ এখানে আছে, এখানে দেয়া আছে। তো এখানে যেটা আছে, দেখেন ফার্স্ট আপনাকে আসলে কিভাবে সাইকোলজিক্যাল ট্র্যাপের মধ্যে ফেলে। তো আপনি কি করতেন, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পড়তেন, ভেরি ব্যাড রিডিং, ব্যাড রিডার। আর যে গুড রিডার তারা কিন্তু রিজন গুলো খুঁজে দেখতো আগে, কোথায় আছে রিজন গুলা। তো ওই একটা রিজন এখানে, একটা রিজন এখানে, একটা রিজন এখানে, কোনটা মিলবে সেটাই হবে উত্তর। তো যাই হোক, এটা থার্ডটা উত্তর।
ফ্লোরাইজেশন ইজ থট টু বি অ্যান ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট মানে ওয়ার্ডটা অর্থ জানেন তো, ওই যে মানে মানুষের অধিকার, অন ইন্ডিভিজুয়াল রাইট, বিকজ ইট ইজ কম্পালসারি মেডিয়েশন অফ অল মেম্বার্স অফ এ ক্যান। এটা কম্পালসারি যদি আপনি সবাইকে ফ্লোরাইজেশন দেন, তাহলে তো ভাই এটা হইলো না। এটা তো আমার রাইটটাকে কি করলো, ধ্বংস করলো। আমি ইচ্ছা করলে নিবো, আমি ইচ্ছা করলে নেবো না। হু আর ইউ, আপনি কে যে আপনি আমাকে ফ্লোরাইজেশন খাওয়াইবেন জোর করে? ওকে, এটা নিয়ে আসলে এখানে আলোচনা আছে। আহ তো এটার অ্যান্সারটা যেমন এটা, এই যে অব্লিগেটরি ফ্লোরাইজেশন টেক অ্যাওয়ে পার্সোনাল ফ্রিডম, দিস ওয়ান ইজ ইউর অ্যান্সার। ওকে, এটা হবে আপনাদের অ্যান্সার, সি। ওকে, এনিওয়ে, তারপরেরটার অ্যান্সার যেমন দ্য রাইটার মেনশন কুন ইন অর্ডার টু, এটা হচ্ছে হলো একটা মেটাফোর এমসিকিউ। তো এই মেটাফোর এমসিকিউ নিয়ে আমি আজকে আলোচনা করছি না, তাহলে এটার অ্যান্সারটা আপনাদের বাসায় একটা হোমওয়ার্ক থাকুক। তারপর আমি একটু দেখাই দিই রাইটার কেন কুন কুন কে মেনশন করেছেন প্যাসেজের মধ্যে। আচ্ছা, এই ওয়ার্ডটা কোন 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 কোথায় আছে আমরা দেখবো, এই যে কোন। তাহলে এতটুকুর মধ্যে অ্যান্সার, হ্যাঁ। এখন আপনি এটা ধরে নেবেন ভাই এত বড় জায়গা জুড়ে তো কখনোই অ্যান্সার থাকবে না। এই আমি তাহলে যদি এতটুকু জায়গা এতক্ষণ জায়গা যদি পড়ে একটা অ্যান্সার করতে হয়, তাহলে আমি ভুল করতেছি। এখানে নিশ্চিত ভাবে সামথিং আছে, যেখানে আসলে রাইটারের কথাটা আছে। ওকে, দেখেন এখানে কি বলতেছে, কোন আর্গিউড দ্যাট। আপনি বলেন এটা কি রাইটারের কথা, ইয়েস অর নো বলেন তো। না। তারপর দেখেন অ্যাকর্ডিং টু কুন, এটা কি কুনের কথা? দেখেন এখানকার লাইনগুলো দেখেন, বাট দো, এই যে লাইনগুলো আছে যে হোয়াট মাইট বি, হোয়াট ক্যান বি, এগুলো হচ্ছে রাইটারের কথা। রাইটার এখানে ওপিনিয়নটা দিচ্ছে যে রাইটার কেন এটাকে মেনশন করছে এখানে, এইটা নিয়ে আমি একদিন ডিসকাস করব। সো এইখান থেকে যদি উত্তর আমি একটু দাগাই দেই, আপনারা উত্তরটা করেন। এই জায়গাটার মধ্যে অ্যান্সারটা আছে, করেন দেখি পারেন কিনা। পরে আন্ডারস্ট্যান্ডিংটা দাগাই দিলাম, পরে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা দেখেন। ওকে, গো থ্রু, গো থ্রু। আমি একটু গো থ্রু যাই, দেখেন কলিন্স টুক দিস কনসেপ্ট ফার্দার। ফার্দার কলিন্স এটাকে টেনে নিয়ে গেছে। তো এটা কলিন্স তো সাপোর্ট করছে, তাহলে কন্ট্রাস্ট করেনি, তাহলে এ নম্বর উত্তর না। এখানে যেটা বলছে, কুন হ্যাজ নেভার ডেভেলপ এ ফুল অ্যানালাইসিস অফ হোয়াট দিস মাইট বি, মানে সে কখনোই এটা ডেভেলপ করে নাই। তার মানে যে কুন যে আর্গুমেন্টটা করছে সেটা অ্যাডিকুয়েটলি সে করতে পারে নাই। এইটা বোঝানোর জন্য কুনকে এই প্যাসেজের মধ্যে আনা হয়েছে। কাজে এটার অ্যান্সার হবে সি। সি। এটা কিন্তু মোটেই সহজ প্যাসেজ না, এটা একটা কঠিন প্যাসেজ। আপনাদের এই প্যাসেজটাই আমি চেষ্টা করব এইচটিএমএল এ পাঠিয়ে দেওয়ার জন্য। আর ভোকাবুলারি তো আমি আগেই পরীক্ষার জন্য পাঠিয়ে দিছি। আপনারা তো ভোকাবুলারি টেস্ট দিছেন, ভোকাবুলারি টেস্ট দিয়ে আসছেন, তারপরে ভোকাবুলারি বুঝতেছেন না, ভোকাবুলারি টেস্ট চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত 20-এর মধ্যে 20 না পাইছেন। আর অবশ্যই স্কোরটা আপনারা লিখবেন। এখন আমি আপনাদেরকে এই প্যাসেজটারই আরেকটা পার্ট, মানে নতুন করে কোশ্চেন মেক করে আপনাদেরকে আমরা সেন্ড করব। আপনাদের কাজ হচ্ছে এই প্যাসেজটাই নতুন কোশ্চেন আর একবার সলভ করা। কালকে আমাদের ক্লাস সম্ভবত হবে, যদিও আমি কি বলা হচ্ছে মঙ্গলবার হচ্ছে হলো নেওয়ার কথা মানা করেছিলাম, কিন্তু আমি মঙ্গলবার কালকে আমি নেবো আর কি। কালকে ক্লাসটা নেবো 10:30টাতেই, কালকে আবার ক্লাস হবে আপনাদের। আম, এই লাইনটা কিভাবে বের করবেন তার ইয়া হচ্ছে হলো, রাইটারের ভিউ কোনটা সেটা আপনাকে বুঝতে হবে। রাইটারের ভিউ কিভাবে দেয় সেটা আপনি আজকে একটু রিসার্চ করবেন। যে আপনাদের সামনে চ্যাট জিপিটি আছে, আপনাদের সামনে ইয়া আছে, এভাবে দেখবো যে রাইটারের ভিউ কিভাবে দেয় প্যাসেজের মধ্যে। এটা আপনি শিখতে হবে। হ্যাঁ, গ্রুপের মধ্যে ভোকাবুলারি টেস্ট হয়েছে।
হ্যাঁ, আবার কালকের যেটা টেস্ট হবে সেটার উপর ভোকাবুলারিও আপনারা কুইজ একটু পরের মধ্যে পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। রাত 12টা বাজে, ঘুমান সবাই। আবার দেখা হবে ইনশাল্লাহ। প্র্যাকটিস এভাবেই চলবে। এই প্র্যাকটিস করার আগে কিন্তু আপনি বিষয়গুলো জেনে আসতে হবে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস চালাইতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করলে তারপর হচ্ছে হলো আপনার আম, একটা ভালো একটা সলিড একটা দাঁড়ায় যাবে, ফাউন্ডেশন দাঁড়ায় যাবে। এই ফাউন্ডেশন তো বাংলাদেশে নাই। সবাই খালি বক বক করে গল্প দিয়ে চলে যায় আর কি, প্র্যাকটিস কেউ করে না। ওকে, বুকটা কিভাবে নিবেন ভাই? আপনি এটা গ্রুপের মধ্যে হাসনাইনের সাথে যোগাযোগ করেন, সে সেন্ড করে দিবে। কালকে আমাদের কিন্তু আরেকটা এপিসোড তাহলে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।